না না, ওই ডাকরুমে আর আমি থাকবো না। ওরা ভুল করে খাবার দিয়ে যাওয়ার সময় ভাগ্যিস দরজাটা খোলা রেখে চলে গিয়েছি। সেই সেই সুযোগে আমি ওই বন্ধ ঘরটা থেকে পালিয়ে এসেছি। এবার এবার যেমন করেই হোক এই ওদের দৃষ্টি এড়িয়ে এই বন্ধ ঘর থেকে আমাকে পালাতে হবে, নাইলে নাইলে এরা আমাকে বাঁচতে দেবে না। কিন্তু কিন্তু কোন দিকে পালাই? সদর দরজা দিয়ে গেলে যদি কারো নজরে পড়ে যায়, না না, আমি বরং ওই পিছনের দরজা দিয়ে কেন রে ভাই? তোর জন্য সদর দরজা তো সবসময় খোলা আছে, ইচ্ছে করলে ওই দরজা দিয়েই তুই। তার মানে তুই যদি আমার সমস্ত কথা মেনে নিয়ে তোর নামের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তোর জীবনের পথ আমি সুখ হাসি আনন্দে ভরিয়ে দেব। আর যদি ওই সম্পত্তির মোহে আমার কথাকে অগ্রাহ্য করিস, তাহলে তোকে তোর ময়নার মতো চির মুক্তি দিয়ে দেব। তুমি কেমন করে ভাবলে দাদা? মৃত্যু ভয়ে ভীত হয়ে আমার সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে পথের ভিখিরি হয়ে দিন কাটাবো? পথের ভিখারি কি বলছিস রে ভাই? তোকে তোকে আমার নিজের থেকে অনেক বেশি সুখে রাখবো। তুই আমার ভাই, তুই দুঃখ কষ্ট পেলে আমিও যে বড় কষ্ট পাবো রে ভাই। আমি তোমার ভাই, আমি কষ্ট পেলে তুমিও ভীষণ কষ্ট হবে, তাই না দাদা? কিন্তু কিন্তু দাদা, আমার ময়নাও ছিল তোমার বোন। সেই বোনকে তুমি নিজের হাতে গলা টিপে খুন করেছো। কই কই তখন তো তোমার এতটুকু দুঃখ হয়নি। হবে কি করে রে? সেদিন যে আমি গভীর নেশায় আচ্ছন্ন ছিলাম, সেই নেশার ঘড়ি আমি যে কখন কি করেছি তা আমি নিজেও জানি না রে ভাই। মিথ্যে কথা! আমার ময়না বেঁচে থাকলে সে যে পৈতৃক সম্পত্তির একটা বড় অংশ পেত। তাই 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 তুমি সুস্থ মস্তিষ্কাই ময়নাকে খুন করেছো। কঙ্কন, আমাকেও তুমি খুন করতে যদি যদি না বাবা আমার নামে আলাদা উইল করে যেতেন। তখন করিনি, এখন করব। এবার সত্যি সত্যি আমি তোকে খুন করব। তার আগে ওই উইলের ওপর তোর নামের জায়গায় আমার নামটা বসিয়ে নেব। তা তুমি কখনোই পারবে না শয়তান, কারণ আর এও জানি তুমি আমাকে একেবারে খুনও করতে পারবে না। বলিস কি রে, খুন করতে পারবো না? না, পারবে না, কারণ ওই উইলে স্পষ্ট লেখা রয়েছে আকস্মিকভাবে আমার মৃত্যু হলে আমার নামের সমস্ত সম্পত্তি সরকারে বাজেয়াপ্ত হবে। তাই তুমি কোনো মতেই আমাকে খুন করবে না। ওই অন্ধবিশ্বাস নিয়ে তুই পড়ে থাক। আমি তোর ওই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, তোর নামের সম্পত্তি আমি ছিনিয়ে নেবই। রমজান, এতক্ষণ কোথায় ছিলি রেস্কেল? পাগলটা ওর রুম ছেড়ে বাইরে বেরিয়ে পাগলামো করছে, আর তোরা কিনা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিস। বল বল, তোর ঘরের দরজা কে খুলে দিয়েছে? একটা ভূত। পাগলা, যে ভূতটা আমার জীবনের দরজা খুলে দিয়েছে, সেই সেই ভূতটা তোমাদের তোমাদের মরণের দরজা খুলে দেবে। আর সেই দরজা দিয়ে তোমরা একেবারে জমের দক্ষিণ দুয়ারে পৌঁছে। তোর পাগলামো সহ্য করার মতো ধৈর্য আমার নেই। বদ্ধ ছেলের মতো এই উইলটাতে একটা সই করে দিয়ে যত খুশি পাগলামো কর। এই রমজান, আমি কেউ তোকে কিছু বলবে না। সত্যি বলছো দাদা? শুধু তাই নয় রে কঙ্কন, আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই আমাকে যত মূল্যের সম্পত্তি লিখে দিবি, আজ থেকে ঠিক 2 বছরের মধ্যে তার দ্বিগুণ সম্পত্তি আমি তোকে ফিরিয়ে দেব। কি মজা, কি মজা! তখন তখন আমি অনেক বড় লোক হয়ে যাব। আমার মাথাটা একেবারে আকাশে থেকে যাবে। আর দুটো হাতের একটা হাত হিমালয় আর একটা হাত একেবারে কন্যাকুমারী পর্যন্ত লম্বা হয়ে যাবে। এই সহজ কথাটা আমি এতদিন বুঝতে পারিনি বলেই তো আমার এত দুর্গতি। আর আমি অবাক করবো না। দাও 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 দাদা,
আমি তোমার দলিলে একটা সই করে আমি আমি মস্ত বড় লোক হয়ে যাবো। আজ আমার কি মনে হচ্ছে জানিস কঙ্কন, এ কি মায়ের পেটের ভাই না হলেও তুই যেন আমার কত বেশি আপন। দাদা। দে ভাই দে, এই উইলটাতে একটা ছোট্ট করে সই করে দে, আমার আশাটা পূরণ করে দে না রে ভাই। একটা সই, মাত্র একটা সই এনে দেবে অনেক সুখ, অনেক আনন্দ এনে দেবে, আর আর এনে দেবে মস্ত বড় লোক হওয়ার সুযোগ। ওই পাগলা তাড়াতাড়ি সই কর। এই আমি সই সই করলাম। কি তোর এত বড় স্পর্ধা, তুই আমার দলিল ছিঁড়ে ফেলিস? বল কেন আমার দলিল ছিঁড়ে ফেলেছিস? এ কি করছিস না? ওকে মরে যাবে। ফেলবো। এত বড় ভুল কাজ আপনি করবেন না বস। এই উত্তেজনার বসে আপনি যা করতে যাচ্ছেন তার জন্য আপনাকে পস্তাতে হবে। ছেড়ে দিন বস, প্লিজ ছেড়ে দিন। ওকে নিয়ে যা আমার সামনে থেকে, ওকে দেখলে আমার মাথায় আগুন জ্বলছে। এটা ভাবতে হবে না বস, আজ আমি ওকে এমন শিক্ষা দেব ও কোনোদিনও ভুলতে পারবে না। ওকে আমি আজকে সারাদিন ওই বিষাক্ত ইঞ্জেকশন দেব। ওর যতবারই জ্ঞান ফিরবে আমি ওর শরীরে পুশ করব এই বিষাক্ত ইঞ্জেকশন। ইউ আর রাইট। না না, এর চেয়ে তোমরা আমাকে খুন করো পশুর দল। আমি আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু ওই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। তোই দাদা, তোমরা আমাকে মুক্তি দাও। দূর হ আজকে। চলে আয়। আমি যাবো না, আমি যাবো না, যাবো না, আমি যাবো না। মুক্তি মুক্তি আমি তোকে দেব রে কঙ্কন। আমার আকাঙ্ক্ষার খিদে মিটে গেলেই ময়নার মতো তোকেও আমি চির মুক্তি দিয়ে দেব। কিন্তু কিন্তু কিভাবে মিটবে আমার আকাঙ্ক্ষার খিদে? কি মিটাবে আমার আকাঙ্ক্ষার খিদে? বিউটি না চাপা, চাপা না বিউটি, বিউটি না চাপা, নাকি ওই বকুল? বকুল এই বাড়িতে আসার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, কোনো কাজে আমার মন বসছে না। শালা চাকরানি হলো, মেয়েটার মুখখানি ভারী সুন্দর, আর তার চেয়ে সুন্দর ওর দেহটা, আর চোখ দুটো যেন পুরো চুম্বক। কিভাবে ওকে ফাঁদে ফেলা যায়, কিভাবে? হ্যাঁ পেয়েছি। এই কে আছিস? বকুলকে দিয়েই এক গ্লাস জল পাঠিয়ে দে তো। তারপর জলের গ্লাস হাতে বকুল আমার দিকে এগিয়ে আসবে, কাছে, আরো কাছে। তারপর যেই আমার নাগালের মধ্যে চলে আসবে তখন আমি এমনি করে। বাবু আপনি জল চেয়েছিলেন এ বাবু? কি তুমি? এসো এসো এসো। আপনি জল চেয়েছিলেন? কই না তো। হ্যাঁ চাইছিলাম বটে, আমার ভীষণ তেষ্টা, কিন্তু তুমি কি আমার সেই তেষ্টা মেটাতে পারবে? আপনি এই জলটা পান করে নিন, তাহলে সব তেষ্টা মিটে যাবে। হাতের কাছে তরল অমৃত থাকতে এই জলের গ্লাসে তেষ্টা মেটে সুন্দরী? বকুল তোমার হাতটা তো বড়ই নরম। আমি জানি তোমার মতো স্বামী পরিত্যক্ত নারীর জীবনে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা, আর সেই জ্বালা মেটাতে রোজ রাতে তুমি আমার ঘরে এসো। আমি তোমাকে এমনি করে- বকুল আচ্ছা তোমরা বৌদি তুমি এসেছো? তুমি না এলেই নষ্ট মেয়েটা এতক্ষণে আমাকে বেশ কিছুদিন লক্ষ্য করছি, কারণে অকারণে বকুল আমার ঘরে আছে, এলোমেলো কথা বলে। নিয়াত আমি ভালো মানুষ, তাই সব বুঝো না বোঝার ভান করি।
এই তো মেজো আজই বাবু! আমাকে জল দিতে এসে ওটা তফসিল ভাষায় ইঙ্গিত করে বসে। আমি রাজি না হতেই আমাকে জুয়ার দিয়ে জড়িয়ে ধরে তারপর তোমাকে দেখে ভালো মানুষ সাজার জন্য বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে শুরু করলো। মেজবাবু চমৎকার, চমৎকার মেজবাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ জীবনে আমি এই প্রথমবার দেখলাম। কি বললি ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও আমার চরিত্রের মূল্য কিন্তু তোমার চরিত্রের চেয়ে কোনো অংশে কম নয় বৌঠান। তাই আমি তোমাকে বলছি, খোলা বাজারে তুমি তোমার চরিত্রটাকে বিক্রি করতে চেও না বৌঠান, তোমার চরিত্রটাকে বিক্রি করতে চেও না। একটা চাকরানি এত বড় অহংকার, আজ ওকে আমি বাড়ি থেকে তাড়াবো। ওর আর কতটুকু দোষ বলো ঠাকুরপো? তা ওসব কথা বাদ দাও, তার চেয়ে বরং এই নির্জন নিরালয়ে তুমি আমাকে তাড়িয়ে তাড়িয়ে দেখে না। কি দেখবো আমি? বন্দিনী মনটাই আমার, বন্দিনী মনটাই আমার, সোনার শিকল কেটে। বন্দিনী মনটাই আমার, সোনার শিকল কেটে। রাজোড়া পাখিটা বনে বনে উড়ে যায়, রাজোড়া পাখিটা বনে বনে উড়ে যায়, আমার কাছে কি যে চায়। বন্দিনী মনটাই আমার, বন্দিনী মনটাই আমার, সোনার শিকল কেটে, সোনার শিকল কেটে। আমার চোখে আছে কি যে জাদু, ভ্রমরা মুখে করে আনে মধু। আমার চোখে আছে কি যে জাদু, ভ্রমরা মুখে করে আনে মধু। তাই ভ্রমরাটা মুখ ডাকে লজ্জা পেয়ে, তাই ভ্রমরাটা মুখ ডাকে লজ্জা পেয়ে। কার ফুল সজ্জে কার বিছানা, বন্দিনী মনটাই আমার, সোনার শিকল কেটে। বন্দিনী মনটাই আমার, সোনার শিকল কেটে। বৌমা, এ তুমি কি গান গাইছো? আপনি ঠিক বুঝবেন না, কারণ এই সব গান বোঝার মতো বয়স আর আপনার নেই। বৌমা, বৌদি তো ঠিকই কথা বলেছে। পরের মেয়ে বলে বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করো, তার চাল চলন কথাবার্তা নিয়ে বিদ্রোহ করো, এটা কিন্তু ভারী অন্যায়। চমৎকার চমৎকার। আবার তোমার মেজো ছেলে তো অনেক বড় হয়ে গেছে গো মমতা, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। কি বললেন? আমার প্রশ্নের একটা উত্তর দাও তো বৌমা। বাড়ির গৃহবধূ হয়ে নায়িকার সিনেমার নায়িকার মতো সাজ পরে ঘুরে বেড়া, কোন বাড়ির কুললক্ষ্মী ঘোমটা খুলে নাভির নিচে কুচি দিয়ে কাপড় পরে নির্লজ্জ বেহার মতো তাদের শ্বশুর শাশুড়ির সামনে দেবতীর সামনে নিচে বেড়ায়। তাহলে এতক্ষণ আপনি মনে মনে আমার শরীরটাকেই জরিপ করছিলেন? ছি বৌমা ছি, শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা তো ওনারই হওয়া উচিত, যে নির্লজ্জের মতো পুত্রবধূ নাভির নিচে শাড়ির ভাঁজ দেখতে পারে। তার মতো এত বড় চরিত্রহীন আর কেউ কি হতে পারে? আমার আধুনিকা বৌমার মুখরোচক প্রতিদানে মুগ্ধ হয়ে আমি তাকে উপহার দিচ্ছি এক প্রতিনা। আপনার এই উপহার আমার মনে থাকবে সিদ্ধার্থ গাঙ্গুলি। এ তুমি কি করলে বৌমা, এ তুমি কি করলে? তুমি তোমার শ্বশুরের নাম মুখে আনলে? এতখানি অধঃপতন হয়েছে তোমার। অধঃপতনের আর কতটুকু দেখেছেন? আমার খেয়াল ক্ষতির স্রোতে বাধা হয়ে দাঁড়ালে এই সংসারের বুকে আমি চরম সর্বনাশ টেনে আনবো। আপনাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ধ্রুবকে নিয়ে আমি শহরে চলে যাব। তা তুমি পারবে না, বড় লোকের অহংকারী মেয়ে। আমার সত্যের সাধনার সম্পদ, আমার আশা ভরসার লক্ষ্য, ওই ধ্রুবকে তুমি কখনো মিস্টার ব্যাগ দিয়ে ডেকে
বুকে অনেক অসহ্য যন্ত্রণা মমতা। ওরে অর্ক, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা এক ডাক্তারবাবুকে খবর দে। ওই সব ভন্ডাদিকে কোনো লাভ নেই। বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো, আর বড়দাকে বলে একটা বিধির ব্যবস্থা করতে হবে। আর বড়দা যদি উপযুক্ত ব্যবস্থা না নিতে পারে, মেজ ছেলে হিসাবে আমি যা করার তাই করবো। মুখে যন্ত্রণা মরে নে। অর্ক, দেখো না মমতা, ওকে ওকে তুমি আর দেখো না। আমি কাকে ডাকি কি করি? ওরে কে আছে? শিগগির ছুটে আয়, এক গ্লাস জল দিয়া। কেউ নেই মমতা, কেউ নেই আমার জন্য জ্বলানোর মতো এ বাড়িতে আর কেউ নেই। আমি একটা ছোট জল এনেছি বাবা, নেই, এটা খেয়ে নিন। এখন আপনি কেমন বোধ করছেন বাবা? স্নেহময়ী মায়ের মতো মমতার পরশ দিয়ে কেন আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা, মেয়ে মেয়ে না হলে কি আপনার চরণে আশ্রয় পেতাম? শুনছো? কাজের মেয়ে হয়ে বকুলের হৃদয় কত মহৎ, অথচ আমাদের বৌমা। তাতে কি হয়েছে? আমি আপনাদের বাড়ি কাজ করি বলে আপনাদের সেবা করার সেই অধিকারটুকু কি আমাকে দেবেন না? হ্যাঁ, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। কিন্তু কিন্তু তুমি তো আমাদের বৌমা হতে পারবে না বাবা। বকুল। সেবার মতো দিয়ে তো সাজাতে পারবে না আমার এই সমস্যার মন্দির। গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুর তুলে পড়তে পারবে না মা, লক্ষ্মীর পাচানে। বাবা, জানো জানো বকুল, আমি 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 মনে মনে অনেক স্বপ্ন দেখছিলাম। শহর থেকে ওই আধুনিকা বৌমা আমার সেসব স্বপ্ন ফেলে গড়িয়ে ছোটখাট করে দিয়েছে। মা, বাবা ভীষণ ভেঙে পড়েছেন। আপনি বাবার কাছে যান, আমি বাবার জন্য দুধ গরম করে নিয়ে আসছি। তুমি সামান্য কাজের মেয়ে হয়ে তুমি এত কষ্ট করবে কেন? তাতে কি হয়েছে মা? কাজের মেয়ে বলে আপনাদের সেবা করার অধিকারটুকু আমাকে দেবেন না মা? হ্যাঁ দেবো মা, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। তুমি ছাড়া ওই মানুষটার মনের অভাব পূরণ করার মতো তো আজ আর কেউ নেই মা। ভুলটা তো আমি করেছিলাম মা, ভুল আমি করেছি। মৃত্যু শয্যায় শুয়ে থাকা মানুষটার মনের আশা পূরণ করতে গিয়ে আমি ভালো করে না জেনে শুনে আমি শহর থেকে বউ নিয়ে এসেছিলাম। কিন্তু সেই বউ যে বাঘিনী হয়ে আমার সংসারটা চিবিয়ে চিবিয়ে খাবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি মা। এটা আমি স্বপ্নেও নিয়তি, নিয়তি মা, নিয়তি, সবই নিয়তির খেলা। না হলে কি নিজেরই স্বামীর ঘরে শাখা সিঁদুর পরে আমাকে চাকরানি সেজে থাকতে হয়? কোথায় গেলি রে মা? বাবা, বাবা তুমি এসেছো বাবা? বাবা, বাবা তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি রে মা, আমি খুব ভালো আছি। কিন্তু একটু চেহারা হচ্ছে তো, যে মুখখানা সব সময় হাসি খুশিতে ভরা থাকতো, সেই মুখে এমন বিষাদের ছায়া কেন রে মা? তবে কি এরা তোকে মেনে নেয়? না না বাবা, না, কে বলেছে মেনে নেয়নি? আমাকে সবাই মেনে নিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর সবাই আমাকে মেনে নিয়েছে বাবা। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। ঠিক আছে ঠিক আছে, আমি আর কাঁদবো না। তুই যে এত সুখে আছিস এটাই আমার শান্তি। তুই যে এত শান্তিতে আছিস এটাই আমার পরম শান্তি। তুমি বৃথাই অভিমান করছো বাবা। আমার শ্বশুরমশাই অসুস্থ, তাছাড়া সংসারে আমার কত কাজ, তাই তো সময় মতো তোমাকে আমি চিঠি পাঠাতে পারিনি। কি বললি মা? তোর শ্বশুর অসুস্থ? এ কথা তুই তো আমাকে আগে বলিস নি। তোর শ্বশুর এখন কেমন আছে? না না মানে আমি বলছিলাম কি বাবা, এখন বরং থাক বাবা,
তুমি বরং আরেকদিন এসো, সেদিনকে এসে আমার শ্বশুরমশাইকে দেখে যেও। এ কথা দূর বলছিস কেন? এত দূর এসে তো শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি দেখা করব না? ধ্রুব যদি এ কথা জানতে পারে সে তো মোরও বষ্ট দুঃখ পাবে। আমি 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 তাকে সবকিছু বুঝিয়ে বলবো বাবা, তুমি তার জন্য কিচ্ছু ভেবো না। কিন্তু নতুন মেয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তো শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা পরামর্শ করা দরকার। সম্ভব হলে কালই আমি। না কি হলো রে মা? না মানে আমি বলছিলাম কি বাবা, এখন তো আমার কোনো মতেই এখান থেকে যাওয়া সম্ভব না। তুমি বরং এখন যাও, তুমি বরং অন্য একদিন এসো, আমি চিঠি দিয়ে জানালে তুমি আমাকে এসে নিয়ে যেও। এই তো ছোট লোকের মেয়ে বলি যাত্রার সঙ্গে বাইরের লোকের সাথে আড্ডা দেওয়া হচ্ছে, বলি রান্নাটা কখন হবে শুনি? আমি এক্ষুনি যাচ্ছি বউটা। কাজে ফাঁকি দিয়ে আবার বাইরের লোকের সাথে আড্ডা দেওয়া হচ্ছে? কাজের লোক কেন বলছো মা? আমি তো ওর বাবা। ও তাই এমন চাকরের মতো সেজে গুজে এসেছো? তুমি আমাকে চাকর বললে মা? তা চাকরানির বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার মশাই বলবো? তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও, তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাও। দাঁড়া মা দাঁড়া, আমার সবকিছু কেন এলোমেলো হয়ে যাচ্ছে। সত্য মিথ্যা যাচাই করার বোধ শক্তি আমার হারিয়ে গেছে রে মা। তাই তো আমার বড় জানতে ইচ্ছে করছে। তুমি কে মা? আমি এবাড়ির বড় বউ। বড় বউ? তাহলে বকুল এবাড়ির বিনের মাইনের চাকরানি। কি বললে? আমার বকুল স্বামী পরিত্যক্তা বলে আমার স্বামী অর্থাৎ ধ্রুব দয়া করে তোমার মেয়েকে বাড়িতে বিনে পয়সা চাকরানি হিসেবে আশ্রয় দিয়েছে। এই যে ছোট লোকের মেয়ে, ওসব ন্যাকামো পরে করলে চলবে। আর 5 মিনিটের মধ্যে যদি আমার স্নানের জল তোলা না হয় তাহলে ধ্রুবকে বলে আজ এখনই লাথি মেরে তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। চলে যা বকুল, তুই এই সুখে আছিস হতভাগী? এতগুলো মিথ্যে কথা আমার সামনে তুই বলতে পারলে? আমায় তুমি ক্ষমা করে দাও বাবা, এই ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। তুমি চলে যাও, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। আর কোনোদিন ভুল করেও তুমি এ বাড়িতে এসো না। না, আমি আর আসবো না। আমি কিন্তু তোকে আজকে সঙ্গে করেই নিয়ে যাব। আর যাবার আগে আমি ওই লম্পট মিথ্যাবাদী ধ্রুবকে আমি জিজ্ঞাসা করব, সিঁদুরের অধিকার যদি নাই বা দিলে কেন দিয়েছিলে এই কলঙ্কিত সিঁদুর? না বাবা না, এই কথা শোনা হচ্ছে মহামা। তুই ফিরে চল বকুল, তুই ফিরে চল। না বাবা না, স্বামী থেকে নিয়ে ওই বাপের বাড়িতে রাজরানী সেজে তাকাচ্ছে, শ্বশুর বাড়িতে চাকরানি সেজে তাকাচ্ছে, আমার কাছে অনেক সুখের। বকুল, তাই আমি তোমাকে অনুরোধ করছি বাবা, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আর জীবনে কখনো কোনোদিন তুমি এই বাড়িতে এসো না। আজ থেকে তুমি মনে করো তোমার বকুল মরে গেছে। বেশ, আমি তোর কাছে কোনোদিন আসবো না। তোর কথা ভেবে আমি কোনোদিন চোখে জল ফেলবো না। চাপা যদি জিজ্ঞেস করে আমি তাকে বলবো তোর দিদি শুধু চোখের জল দিয়ে নতুন সংসার সাজিয়েছে। তাই তো তার শ্বশুরের বিটে স্বর্গ ছেড়ে তার বাপের বাড়ি নরকে আর কোনদিন ফিরে আসবে না, আর কোনদিন ফিরে আসবে না। আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, কাঁথি
কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। ক্ষমা তো আমারই চাওয়া উচিত বকুল। আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে তুমি তিল তিল করে নিজেকে নিঃশ্বাস করবে, আর আমি নীরব দর্শক হয়ে চেয়ে চেয়ে দেখবো। না বকুল না, তা হবে না বকুল। সবার সামনে আজই তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে বলবো। না না বাবু, না, তা হয় না। কেন হয় না বকুল? একটা চাকরানের প্রতি তোমার এই দুর্বলতা যে সাজে না বাবু। চুপ করো বকুল, চুপ করো। ও কথা বলে আমার ভাঙা বুকখানা তুমি আর ভেঙে দিও না বকুল। বাবু, বাবু বলে ডেকে কেন আমাদের সম্পর্কের মাঝে এত ব্যবধান সৃষ্টি করছো? কেউ না জানলেও এটা তো চিরসত্য যে আমি তোমার স্বামী, আর সেই সম্পর্কে তুমি কি একটু আমার কাছে আসতে পারো না বকুল? আমি তোমার পায়ে পড়ি বাবু, তুমি এই সর্বনাশ আর করো না। ওরা যদি জানতে পারে আমাকে আমাকে এ বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে তাই বলে সারাটা জীবন এইভাবে তুমি চোখের জল ফেলবে বকুল? বকুল নাই বা পেল তার দেবতার চরণে স্থান, তবু বকুল তো ফুটেছে। ভাগ্য যদি কোনোদিন সহায় হয়, তাহলে বকুল একদিন তার দেবতার চরণে ঠিক স্থান পাবে বাবু। সান্ত্বনার প্রলেপ দিয়ে আমার বেদনার ঘর তুমি এভাবে ঢাকতে চেও না। আমি যে বড় অসহায়, আমার অবসন্ন হৃদয়ের মাঝে দাউ দাউ করে জ্বলছে একরা হতাশার আগুন, ক্ষত বিক্ষত মনের মাঝে জমে আছে এক ব্যর্থতার হাত, আর না পাওয়ার বেদনা মন যে বড় ক্লান্ত। প্লিজ বকুল, আমায় একটিবার ধরা দাও, আমার আমার মনের সমস্ত ক্লান্তি দূর করতে একটিবার তুমি আমায় ধরা দাও বকুল। আমার সংযমের বন্ধু তোমার একটু একটু করে উন্মুক্ত হচ্ছে। দ্বিধা সংকোচের মাঝে এক অনাবিল অনাবিল আনন্দের হাতছানি, নিজেকে হারিয়ে ফেলার অদম্য ইচ্ছা একটু একটু করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। না, আমি আমি আর- আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। তাই তো আমার- না! আমি পারলাম না, আমি পারলাম। তোমার বকুল মরে গেছে গো বাবু, শেষ হয়ে গেছে বকুলের সাথে তোমার সেদিনের সব সম্পর্ক। তাই নতুন করে বেঁচে ওঠা বকুলের সঙ্গে তোমার আজ একটাই সম্পর্ক, তুমি তার মনে, আর সে তোমার বিনে মাইনে চাকরানে। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এ আমি প্রশ্ন করি নিজের কাছে, কে আমি,
কি মজা! ধ্রুবদা প্রথমবার জামাইবাবু হয়ে এই বাড়িতে আসবেন, সঙ্গে আনবেন এক রাশ হাসি আর আনন্দ। তাই তো আজ আমার খুশির সীমা নেই। আচ্ছা, জামাইবাবু এলে আমি তাকে জিজ্ঞেস করব। আচ্ছা আচ্ছা জামাইবাবু, আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, বলুন তো কোন প্রেমটা খুব মিষ্টি, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। তাই তো আমি তোমার সঙ্গে বিয়ের আগেই প্রেম করতে চলে এলাম। প্রেম সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা আছে দেখছি। তুমি ঠিক ধরেছো। জীবনে কতগুলো প্রেম করেছেন? দুঃখের কথা কি আর বলবো মাইরি, প্রেম করার মতো মনের মানুষই পেলাম না। তাই তো আমি মাঝে মাঝে মনের দুঃখে গাই, এমন মানুষ পেলাম না রে, যে আমায় প্রেম দিল না, আমায় ভালোবাসিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় প্রেম দিল না, ভালোবাসিল না। আরে কি দুঃখ আপনার! এই জানো, এই প্রেম না করলেও আমি কিন্তু অনেক প্রেমের অভিনয় করি। এই যেমন ধরো লাইলা মনিত, মজনু, দেবদাস পালাতে দেবদাস, আরো কত কি। তাই তো আমার অভিনয়ে মুগ্ধ হয়ে এদেশের নাট্যরসিক শ্রোতারা আমার নাম দিয়েছে কুমার হরি। বাবা, কি মিষ্টি নাম আপনার! আচ্ছা, আমরা কি একটা অভিনয় করে দেখাবো? নিশ্চয়ই। আমি তোমাকে দেবদাস পালাই বিশেষ অংশ অভিনয় করে দেখাবো। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ। কি অনুরোধ? তোমাকে কিন্তু দেবদাসের প্রেমিকা পার্বতীর পক্ষে দিতে হবে। নিশ্চয়ই দেব। তাহলে শুরু করা যাক। হুম। শুরু করা যাক। দেবদাস আর পার্বতী দুজনে গভীর প্রেমে মগ্ন। তারা একটা দিনও কেউ কাকে চোখের দেখে থাকতে পারে। পৃথিবীর মধ্যে পার্বতীর বিয়ের কথা পাকা হয়, আর সেই দুঃসংবাদ শুনে এই জানানোর জন্য নদীর তীরে কাজ হবে যারা অপেক্ষা করছে অভাগানী পার্বতী। আসছো? আরে বাবা, কাইজব আর কানাজব যেটাই হোক, মনে করো এইখানটা হলো নদীর তীর, এই কাইজব মনে করো তুমি পার্বতী। এইখানে অস্থিরভাবে পায়চারি করছি, আর দূর থেকে ডাকতে ডাকতে ফুটপাতের মতো ছুটে আসছে পার্বতী। পার্বতী, পার্বতী, ওই, কোথায় তুমি বিয়ে? তোমার বিয়নে মোর খাতা ছাড়া পান, তোমার বিরহে মোর মন করে আনচান। পার্বতী প্রিয়তমা, এসো, ওই আমার নয়নের মণি। অসভ্য, এই তোর লক্ষ্য থাকার। এই, এটা কি ধরনের অভিনয় হলো? তুমি আর আপন আর গৌরী করে জড়িয়ে ধরবে। বেরিয়ে যান এক্ষুনি, আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। কিন্তু অভিনয়টা অভিনয় নিকুচি করেছে। এই মুহূর্তে বেরিয়ে যান, নাহলে লোক দেখে না আমি বলবো যে আপনি আমার সঙ্গে অসভ্যতা করছেন। তবে এই কুমার হরিবনের একটা কথা তুমিও মনে রাখো চাপারানি, তোমাকে বাঁধিবে যে মালাটি গাঁথিতেছি, এক ঘরে ঘরে মুখে রয়েছে কালা কালা চশমা, ঘরে ঘরে মুখে রয়েছে কালা কালা চশমা। জানোয়ার একটা, ভেবেছে আমি এক মেয়ে ওর প্রেমে একবার হাবুডুবু খাচ্ছি। একবার আসুক নাই বাড়িতে, তারপর দেখিয়ে নেব মজা। এ কি বাবা, তুমি এসে গেছো? ও দিদি, জামাইবাবু নিশ্চয়ই বাইরে আছে বুঝি। ও তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি দিদি আর জামাইবাবুকে ডেকে নিয়ে আসছি। দাঁড়া, আর কখনো তোর দিদির নামটা এই বাড়িতে উচ্চারণ করবি না। কেন বাবা? মনে করবি
তোর দিদি মারা গেছে। কি হয়েছে বাবা? তোমার মুখখানে এমন গম্ভীর কেন? চুপ করে থেকো না বাবা, বলো বলো কি হয়েছে, বলো বাবা বলো। ভালোবাসার শিকার হয়ে বকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে মা। প্রবঞ্চ মিথ্যেবাদী ওই ধুবর প্রতারণার ফাঁদে পড়ে বকুলের সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব সব চিনিয়ে নিয়েছে। তাই তো আজ আমার বকুল নিজের ঘরে পিনে মাইরে চাকরানে। না, এ হতে পারে না। ধ্রুপদার মতো মানুষ এইভাবে ঠকাতে পারে না। পারে, ভদ্রতার মুখোশ পরে ওই সব তোদের মতন সহজ সরল মেয়েদের ভালোবাসার নাটক করে ব্যভিচারের ক্ষুধা মেটায়। আর সবশেষে না তোদের ভবিষ্যৎ দুপায়ে মারিয়ে পুরুষের মতন পালিয়ে যায়। তাই তো আমি ঠিক করেছি, তোকে আর আমি ওই মিথ্যে ভালোবাসার আর শিকার হতে দেব না। তাই তো সামনের মাসে তোকে আমি বিয়ে দিতে চাই। না বাবা, ভালোবাসা সম্পর্কে তোমার ধারণাটা ভুল। প্রকৃত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখায়, ভাঙার নয়। কি বললি? ভাগ্যের বিড়ম্বনায় দিদির ভালোবাসাটা মিথ্যে হয়েছে, কিন্তু আমার বিশ্বাস আমার আর নক্ষত্রদার ভালোবাসা এইভাবে ব্যর্থ হতে পারে না। নক্ষত্র? হ্যাঁ হ্যাঁ বাবা, নক্ষত্র নামে একটি ছেলেকে আমি ভালোবাসি, আর তাকেই আমি বিয়ে করব। না, ওই মিথ্যে ভালোবাসার ঠুনকো বিয়ে আমি কিছুতেই মানব না। মানতে তোমাকে হবেই বাবা, কারণ নক্ষত্র ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। কি বললি? আমার অবাধ্য হয়ে তুই? হ্যাঁ, হবি তো। তোদের ছোটবেলায় তোর মা মারা যাবার পরে আমি না তোদের কোলে পিঠে করে মানুষ করেছে, সে কথা কি তোদের আজ মনে আছে? নেই। আর তা যদি থাকতো তাহলে তোদের স্বার্থের জন্য আমার সম্মানকে নিয়ে এইভাবে চিনিমিনি খেলতে পারতে না। না বাবা, না না, তুমি আমার ভুল বুঝছো বাবা। ভুল হোক আর ঠিকই হোক, তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা। আমার কথার অবদ্ধ হয়ে ওই ভালোবাসার মোহে যদি ওই ছেলেটাকে তুই বিয়ে করিস, তাহলে তুই আমার মোড়া মুখ দেখবি। মোড়া মুখ দেখবি। তুমি আমায় কি দিব্যি দিলে বাবা? তুমি আমায় কি দিব্যি দিলে? এর চেয়ে মৃত্যু যে আমার কাছে অনেক সুখের ছিল বাবা। এখন আমি কি করে এই সহজ সরল মানুষটার মুখে বাজের মতো আঘাত দিয়ে বলবো নক্ষত্র দাও, তোমাকে বিয়ে করে আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। না আমি আমার ভালোবাসার মানুষ নক্ষত্রটাকে কিছুতেই আমি ঠকাতে পারবো না। নক্ষত্রটাকে আমি আমার কথার অবদ্ধ হয়ে তুই যদি ভালোবাসার মোহে ধুব ওই ছেলেকে বিয়ে করিস, তাহলে তুই আমার মোড়া মুখ দেখবি। মোড়া মুখ দেখবি। তুমি আমার বলে দাও আমি এখন কি করব। দেখি চাপা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? না না না, তোমার এই হাসি মাখা মিষ্টি মুখখানার মাঝে অশ্রু তো মানায় না চাপা। কি হয়েছে আমায় তুমি বলো। কেন এসেছো তুমি এখানে? আমি? হ্যাঁ তুমি 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 কেন তুমি বারবার অবাঞ্ছিত ভাবে নির্লজ্জের মতো আমার কাছে ছুটে আসো, জানতে পারি কি? এই চাপা, এসব তুমি কি বলছো? তুমি নিশ্চয়ই অসুস্থ। না, আমি সম্পূর্ণ সুস্থ, আর সুস্থ মস্তিষ্কে আমি এই কথাটা বলছি। তুমি আর কখনো কোনোদিন আমার কাছে আসবে না। এতদিন যা করেছি তা ভুল, মিথ্যে। না চাপা না, আমার
আমাদের প্রেম কখনো ভুল নয়, আমাদের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। মনের আবেগে তুমি আমাকে যাই বলো না জানো, আমি জানি তোমার আমার প্রেম চির সত্য। না, তোমার মতো একটা বোকা ছেলেকে আমি এতদিন একটা নিয়ে ভালোবাসার নাটক করেছিলাম, নাটক। বলো না চাপা, বলো না, অমন করে বলো না। স্বপ্নে রঙে রাঙা সুখের পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, কল্পনার বাগানে আছড়ে পড়বে হতাশার কালে বৈশাখী ঝড়। ভালোবাসা নামক পবিত্র শব্দটা আমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে চাপা, আমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে। তুমি চলে যাও, চলে যাও নক্ষত্রদা। কেন, কেন চাপা, কেন? কোন অপরাধে তুমি আমার বুকে এভাবে বাজের আঘাত দিতে চাইছো? মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার অবাঞ্ছিত ভালোবাসাকে তুমি এভাবে ফিরিয়ে দিও না। ভালোবাসা, আমাকে ভালোবাসার মতো কতটুকু যোগ্যতা আছে তোমার? আমাকে সুখী করার মতো কি আছে তোমার? আমার বিশাল হৃদয় আছে, কত গয়না দিয়ে তুমি আমাকে সাজিয়ে রাখবে? অফুরন্ত ভালোবাসার গয়না দিয়ে আমি তোমার মন প্রাণ সাজিয়ে রাখবো। ওহে ভালোবাসার কাঙাল ভিখারি, অর্থ সম্পদ না থাকলে কখনোই স্বপ্ন দেখা সাজে না। চাপা, তাই তোমার মতো একটা ভিখারির ভালোবাসা গ্রহণ করতে আমার লজ্জা হয়, ঘেন্না হয়। তুমি আবার চাঁদ ধরার আশা করো না। যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তুমি ঠিক বলেছো চাপা, আমার মতো কাঙাল ভিখারির কখনো ভালোবাসার স্বপ্ন দেখা সাজে না। সাজবে কেমন করে? উজ্জ্বল চাঁদের আলো যার হৃদয়কে আলোকিত করে রেখেছে, আমার মতো এই ক্ষুদ্র নক্ষত্র সামান্য আলোক রশ্মি কি তার হৃদয়ে স্থান পেতে পারে? পারে না, পারে না। চলে যাও নক্ষত্রদা, তুমি চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি চাপা। আমার অবাঞ্ছিত ভালোবাসাকে ফিরে নিয়ে তোমার জীবন থেকে চিরতরে দূরে চলে যাচ্ছে। আমার ভিখারি ভালোবাসা কখনো তোমার সুখের অন্তরে দুঃখের প্রদীপ জ্বালাতে আসবে না। আমার ব্যর্থ প্রেম কখনো স্মৃতিবর্জ্য হয়ে তোমার হৃদয়ে আঘাত করবে না। তোমার মনের আকাশ থেকে এই অভাগা নক্ষত্র এবার চিরতরে হারিয়ে যাবে চাপা, চিরতরে হারিয়ে যাবে। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে ভাগ হয়ে গেল। ভিখারি প্রেম যাযাবর হয়ে অজানাতে হারা, অজানাতে হারা। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। কেন, কেন এই কাজ করলি? হতভাগী কেন করলি? কেন? ভালোই যদি বেরিয়েছিলিস তাহলে আঘাত দিলি কেন? বল, কেন আঘাত দিলি বল? বিশ্বাস করো নিমাইদা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। মিথ্যা কথা। আমি বাবাকে বাঁচাতে নির্মম নিষ্ঠুরের মতো ওই লক্ষ্যতার বুকে আঘাত দিতে হলো। চাপা, আমি ওকে আজও ভালোবাসি। মিথ্যে কথা, মিথ্যে।
ভালোবাসলে কখনো কোনোদিন কাউকে আঘাত দেওয়া যায় না। সত্যি তুই সত্যি সত্যি ভালোবাসার নাটক করেছিস রে। তুই সত্যি সত্যি ভালোবাসার নাটক করেছিস। তোর মধ্যে কোনো ভালোবাসা নেই। তুই একটা নিষ্ঠুর, তুই একটা স্মৃতির আলে চলে ধীরে ধীরে ব্যথা চলে ব্যর্থ প্রেম কেঁদে কেঁদে মরে, ব্যর্থ প্রেম কেঁদে কেঁদে মরে, বেদনার বালু চরে দুটি মোরা দুজনা তরে, দুটি মোরা দুজনা তরে বিরহের হাহাকার, বিরহের বেদনা। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। ভিখারি প্রেম যাযাবর হয়ে, ভিখারি প্রেম যাযাবর হয়ে অজানা কি হারা, অজানা কি হারা, অজানা কি হারা। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। রাস্কেল কঙ্কনটা আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছে। তাই মাঝে মাঝে মনে হয় ওর বোন ময়নার মতো ওকেও আমি। না 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 মিসলারি, এ কাজ করলে আপনি মহা ভুল করবেন। বাট হোয়াই? আপনার বাবাই উইলে, বাবা স্বেচ্ছায় উইল করে গেছে যে কঙ্কনের জীবন দশায় আপনি শুধু তার ভর পোষণ পাবেন। দৈবাত কোনো কারণে কঙ্কন বাবুর মৃত্যু হলে আপনার বাবার সমস্ত সম্পত্তি সরকার সারা জীবনের মতো বাজেয়াপ্ত করবে। Shut up! ফার্দার ওই কথা বললে তোমাকে আমি গুলি করে মারবো। উইলটা ধর আমি করিনি, করেছেন আপনার বাবা। তিনি এই উইলে স্পষ্ট ভাষায় লিখে গেছেন আপনার চরিত্রহীনতা এবং অসংযত কারণের জন্যে আপনাকে বঞ্চিত করে আপনার দৈবাত্যের ভাই তিনিকে। নো নো, এই অন্যায়, এই অবিচার আমি কিছুতেই সহ্য করব না। ওই কঙ্কনকে আমি কি করবেন স্যার? নো 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 নো, কিছুই করব না। বরং এই গুড অ্যাডভাইসের জন্য আপনার ফিস হিসাবে এই নিন 10,000 টাকা আপনার কাছে রাখুন। এই সামান্য কাজের জন্য 10,000 টাকা ফিস? না না, সামান্য কাজ নয়। তবে হ্যাঁ, যদি পারেন তো ওই টাকা দিয়ে আপনার বৌদির জন্য মডার্ন কোনো ড্রেস। নিশ্চয়ই নিয়ে যাবো স্যার। বৌদির জন্য আজ আমি প্রতিষ্ঠাতা পেয়েছি। গত 2 বছর ধরে মায়ের লাঞ্ছনার বাবার হচ্ছে উপদেশ শুনে শুনে প্রাণটা একবার অষ্টাগত হয়ে গেছে। আজ আমি তাদের মাথা উঁচু করে সামনে গিয়ে বলবো আর আমি বেকার নয়, আর উপার্জনহীনতা নয়। আর ওই অসাধ্য সাধন করেছে আমারই বৌদি, শহর থেকে আনা আমার দাদার বউ বিউটি। ছুড়ে দিলাম বোমা, এটম বোমা। এবার ওই ওর ছেড়ে দেওয়া মডার্ন ড্রেস পরে বিউটি যেদিন ওই গাঙ্গুলি বালিতে আগুন জ্বালিয়ে দেবে, ঠিক সেই দিনটাতেই আমি গিয়ে হাজির হব ওই গাঙ্গুলি বাড়িতে। আমি কি চাও না? কেন ওখানে নিয়ে এলে? নিয়ে
এলে আমাকে এই পিচাসটা আবার চাবুক মারবে। না, না, কেন কেন তোমরা আমাকে এখানে আনলে? আর তো আমি খিদের জ্বালায় কাঁদি না, আর তো আমি জল জল বলে চিৎকার করে তোমাদের শান্তি ভঙ্গ করি না। আমি তো মরা মানুষের মতো ওই অন্ধকার ঘরে মাটির বিছানায় শুয়ে নীরবে শুধু কাঁদি। ছি 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 রমজান, এই তুই কি করেছিস? আমার এই লক্ষণের মতো ভাইটাকে তুই এইভাবে চাবুক মেরেছিস? এ কি বস, আজ আপনি হঠাৎ অন্য সুরে কথা বলছেন? আগে যে আমি অসুর ছিলাম রে, তাই তো আমার এই লক্ষণের মতো ভাইটাকে আমি চিনতে পারিনি। আমি মহা অন্যায় করেছি রে ভাই। আমি দাদা হই তোর কাছে ক্ষমা চাইছি। তুই আমার সব অপরাধ ক্ষমা করে দে ভাই, সব অপরাধ ক্ষমা করে দে। হিংস্র হায়নার দু চোখে আজ কুমিরের অশ্রু, শয়তানের মুখে অমৃতের বাণী। ঈশ্বরের বিচারে শাস্তি তুমি পাবেই দাদা, শাস্তি তুমি পাবে। আমিও তো তাই চাই রে ভাই, তোর হাতেই শাস্তি হবে আমার একমাত্র শাস্তি। আমি যেমন করে তোর বোন ময়নার গোলাটা চেপে ধরেছিলাম, তুই তোর এই হাত দুখানা দিয়ে আমার গোলাটাকে শেষ করে দে ভাই। আমার এই ঘৃণিত জীবনটাকে তুই একেবারে শেষ করে দে ভাই, একেবারে শেষ করে দে, একেবারে শেষ করে দে। কি করছেন বস? সরিজা রমজান, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে। সোনার অশ্রুতে আজ তোমার সব পাপ ধুয়ে গেছে দাদা। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমার সব দুঃখ ম্লান হয়ে গেছে। শুনছিস রমজান, শুনছিস? যার হৃদয় এত মহৎ, আর সেই ভাইকে কিনা আমি। তুই যা রমজান, বাবুর্চিকে গিয়ে বলবি আজ থেকে আমার আর কঙ্কনের খাবারটা যেন একই টেবিলে সাজায়। ঠিক আছে বস। আর শোন, এখুনি তুই গিয়ে রমজানের জন্য 4 জোড়া দামি প্যান্ট জামার অর্ডার দিয়ে আয়। দাদা, আর আরেকটা কথা, আজ থেকে কঙ্কন আমার পাশের রুমটাতেই থাকবে। ওকে বস। দাদা, তোমার মনের এই পরিবর্তন আমাকে অবাক করে দিয়েছে দাদা। তবুও আমার ভয় হয়, এত সুখ আমার কপালে সইবে তো? আমি যখন রয়েছি তোর কোনো চিন্তা নেই রে ভাই। এবার থেকে তোর সমস্ত দায়িত্ব আমার। ও হ্যাঁ, একটা কথা না আমি তোকে বলতে একেবারে ভুলে গিয়েছিলাম রে ভাই। আমি স্থির করেছি তোর নামে একটা ওষুধের কারখানা করব। এ তো খুব ভালো কথা দাদা, কিন্তু কারখানাটা আমার নামে কেন? ওটা তো তোমার নামেই করলে পারো। না মানে এত বড় একটা কারখানা করার মতো টাকা আমি কোথায় পাবো বল? তাই ঠিক করেছি তোর নামের সম্পত্তি বিক্রি করেই না, আমার সব ব্যবস্থা আমি সম্পত্তি পাকা করে বিক্রি করবো ফেলেছি। এই উইলটাতে তুই একটা সই করে দে ভাই। তারপর যা করার আমি করে নেব ভাই। তুই এইখানটাতে একটা ছোট্ট করে সই করে দে ভাই। না, আমার সম্পত্তি আমি বিক্রি করব না। আমি জানতে চাই তুই দলিলে সই করবি কি না? বহুবার তুমি আমাকে মৃত্যু ভয় দেখিয়ে আমার সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছো। আমি আগেও বলেছি আর আজও বলছি, আমি জীবিত থাকতে আমার সম্পত্তির একটা কানা করিও তুমি স্পর্শ করতে পারবে না দাদা। ভেবেছিলাম আরো কিছুদিন তোকে আমি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেব, কিন্তু তুই নিজেই যখন বাঁচতে চাস না, তখন আমার কি করার থাকতে পারে বল? রমজান, ইনজেকশন। তুই দাদা, ওই ইঞ্জেকশন আর আমায় দিও না। ওই বিষাক্ত ইঞ্জেকশনের তীব্র যন্ত্রণা আর আমি সইতে পারি না, আর আমি সইতে পারি না। আরে সইতে পারবি কি করে? এই বিষাক্ত ওষুধ যখন তো সারা শরীরের শিরা উপশিরাই ছুটে যাবে, তখন তোর শরীর দাও দাও করে চলতে থাকবে। রমজান, রমজান তৈরি বস। এবার থেকে রোজ দুবেলা ওকে তুই এই পয়জন ইনজেক্ট করবি। আর ভালো করে নজর রাখবি ওর ঘরে যেন এক কোনা খাবার, এক বিন্দু জলও না পৌঁছায়। ওকে বস। আমি তোমার কাছে হাত জোড় করছি দাদা, এই অসহ্য যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও। তোমার তুমি পারে দাদা। দূর হ।
বিষধর সাপ আমার সারা অসংখ্য কামড়া বিছা যাকে যাকে আমার শরীরটা কুমলে কুমলে কাটছে। পাগলটা বেহুশ হয়ে গেছে বস। ওকে এই অবস্থায় তুলে ওর রুমে পৌঁছে দে। ভালো করে নজর রাখবি ও যেন বাইরে না আসতে পারে। ওকে? ওকে বস। ও আসতে পারছি না। কেমন করে ওই রাস্কেলটার হাত থেকে সম্পত্তি ছিনিয়ে নেওয়া যায়? তবে কি ওই পাগলাটার কাছে আমাকে হেরে যেতে হবে? নো, নেভার। আই কান্ট ফেল এভরি টাইম। ওই রাস্কেলটাকে আমি কে? ও চুন্না। यस बॉस, साथ साथ আছে আপনার দিল মোহরে দিল প্যারি চাপা। উইল ডান মাই বয়। সত্যি ওয়ান্ডারফুল চয়েস তোমার। তোমারই নাম তাহলে চাপা। তুমি চাকরি করতে এসেছো তাই না? না মানে মানে দেবু, আমার কামনার ড্রয়িং রুমে হবে তোমার পার্মানেন্ট সার্ভিস। যৌবনের মধু ঢেলে আমার মনের ক্ষুধা মেটানোই হবে তোমার আসল ডিউটি। তুমি আমার কোথায় আনলে চুন্না বাবু? চাকরির লোভ থেকে তুমি আমার মাত্র না দিল প্যারি, দেখে বহুত মাল মশলা তোমার। ওই মাল মশলা দিয়ে বসকে খুশি করো আর দেখবে রুপিয়া भी রোজগার হইবে আর জিন্দগিটা भी এনজয় করতে পারবে। না, আমি পার্থ মাস্টারের মেয়ে। ইজ্জত বিক্রি করে টাকা রোজগার করার মতো প্রবৃত্তি আমার মনে জন্মাবে না। তুমি এত নীচ, ছি 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 ছি, তা আমার জানা ছিল না। আমি এখনই চললাম। কোথায় পালাবে চাপা সুন্দরী? ইন্টারভিউ চাকরি করতে এসে ইন্টারভিউ না দিয়েই তুমি চলে যাবে? ইন্টারভিউটা খতম করে ফেলুন বস। অফকোর্স, এই চাপা সুন্দরী সুইট ফিগার দেখেই আমি বুঝে নিয়েছি ও এক চান্সেই পাস করবে। যাক সে কথা, তুই সারাদিন অনেক খাটাখাটনি করেছিস। এই নাও, এই 50,000 টাকা নিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করো আর ভালো করে নজর রাখবে আমাদের কেউ যেন ডিস্টার্ব না করে। থ্যাংক ইউ বস। তুমি যেও না চুন্না বাবু, তুমি চলে যাও না। তুমি চলে যাও না, আমার কথাটা শোনো চুন্না বাবু। কেন ছেলে মানুষের মতো অযথা ছুটোছুটি করছো চাপা সুন্দরী? হাঁপিয়ে উঠলে ইন্টারভিউ দেবে কেমন করে? কাছে এসো বলছি। আমি প্রথমে নেব তোমার লজ্জা হরণের ইন্টারভিউ। এই ঘরের চতুর্দিকে লাগানো আছে পাওয়ারফুল ভিডিও ক্যামেরা, আর সেই ক্যামেরার সামনে তোমায় আমি উলঙ্গ করে তোমার সারা শরীরের মাপ নেব। তোমার উন্মুক্ত যৌবনে চুমুক দিয়ে আমি পান করব মিষ্টি তাজা মধু।